আমি পথ হারিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। আমরা সপ্তাহখানেক আগেই মূলত পঞ্চগড় থেকে এই হাঁটা শুরু করেছিলাম এবং সেখানে আমরা ভোটারের ইশতেহার নামক এই অনুষ্ঠানে জানতে চেষ্টা করেছি ভোটাররা কি চান, প্রার্থীরা কি চান, এবং সেই চাওয়া পাওয়ার প্রেক্ষিতে আজকে আমরা অবস্থান করছি বরগুনায়। এবং আমরা যেখানে অবস্থান করছি তার পিছিয়ে লেখা রয়েছে যে আই লাভ বরগুনা। এবং খুব চমৎকার বিষয়, আজকে এখানে যারা অংশ নিচ্ছেন তাদেরও হৃদয়ে একটি কথা যে আই লাভ বরগুনা। আসুন পরিচিত হয়ে নিই আজকের আমাদের অতিথিদের সঙ্গে। আমার ঠিক ডান পাশে আছেন তিনি জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক AZM সালেহ ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং তার ডান পাশে অবস্থান করছেন মাওলানা সাইফুল ইসলাম, যিনি সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা। আমার ঠিক বাম পাশে যিনি বসে আছেন তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী বরগুনা জেলা শাখার সাধারণ সেক্রেটারি জেনারেল, যিনি মাওলানা আসাদুজ্জামান আল মামুন। এবং ঠিক বাম পাশেই তিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী সোহেল আজিজ। আমরা আসলে বরগুনার এই সামগ্রিক পরিস্থিতি সকাল থেকে অবলোকন করছিলাম। তবে যারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ ধারণ করে থাকেন তারা কিভাবে মূল্যায়ন করছেন? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ, তা কিন্তু সোনার পালা। শুরুতে আমি শুরু করতে চাই, আমার ডান পাশে অবস্থান করছেন যে AZM সালেহ ফারুক। ভাই, আপনি তো জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আপনার দলের প্রতিনিধি যদি সংসদ সদস্য হতে পারেন, আপনারা কি মনে করেন কোন কোন সমস্যাগুলিকে আপনারা বেশি মূল্যায়ন করবেন সমাধান করার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ এখন টিভিকে এই বরগুনার সাগরকন্যা থেকে সারা বাংলাদেশের মানুষের আমাদের কথা শোনার জন্য। আপনার প্রশ্নে আমরা দুইটা খাতকে খুব বেশি গুরুত্ব চাই। একটা হলো স্বাস্থ্য খাত আর হলো শিক্ষা খাত। আমরা মনে করি বিগত 17 বছরে এই দুইটা খাত ভেঙে পড়েছে। এই দুইটা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমার দল থেকে বরগুনায় ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে, আমার প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লা যদি নির্বাচিত হন, আমরা প্রথমেই স্বাস্থ্য খাতের উপরে নজর দেব। বরগুনায় 250 একটি হাসপাতাল হয়েছে, যে হাসপাতালে পর্যাপ্ত কোনো ডাক্তার নাই, পর্যাপ্ত কোনো নার্স নাই, পর্যাপ্ত কোনো ইকুইপমেন্টস নাই, পর্যাপ্ত ওষুধ নাই। এবার ডেঙ্গুতে প্রচণ্ড কষ্ট পেয়েছে বরগুনার মানুষ, মৃত্যুর হার বেড়ে গিয়েছিল এই বরগুনায় ডেঙ্গুতে। তা আমরা এই খাতের উপরে প্রচণ্ডভাবে আমরা খেয়াল দিতে চাই। আমার প্রার্থী আমার MP এদিক দেবে। এরপর শিক্ষা খাত, শিক্ষার অবস্থাও খুব খারাপ অবস্থা হয়ে গেছে। সারা বাংলাদেশে শিক্ষা অবস্থা ভেঙে পড়েছিল। বরগুনা জেলা স্কুল আছে, শিক্ষক আছে, পড়াশোনার মান নেই। ঠিক তেমনি সদর কাছে স্কুল আছে, শিক্ষক আছে, পড়াশোনার মান নাই। বরগুনা 2টা কলেজ, একটি সরকারি কলেজ, একটা মহিলা কলেজ। সেই সমস্ত কলেজে আমরা শিক্ষার মান সম্প্রসারণ করে এবং পর্যাপ্ত শিক্ষক এনে আমরা শিক্ষার মান এই দক্ষিণ অঞ্চলে বাড়াতে চাই। আমরা আবারও আসবো, আপনার সংকটের কথা শুনলাম। ধন্যবাদ। আমরা আরো অতিথির সঙ্গে যুক্ত হতে চাই। আমার ঠিক বাম পাশে আছেন জামায়াত ইসলামীর জেলা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন ভাই। মামুন ভাই, আসলে আপনার দলের প্রতিনিধি যদি বরগুনা 1 এবং 2 আসনে কেউ জিততে পারেন বা দুজনই জিততে পারেন, আপনারা কি মনে করেন কোন কোন দিকগুলোকে আপনারা বেশি মূল্যায়ন করবেন সমাধানের জন্য? আসসালামু আলাইকুম, ধন্যবাদ এখন টিভি এবং দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী মাওলানা মহিবুল্লাহ হারুন তথা 12 দল কর্তৃক মনোনীত প্রার্থী, আমাদের প্রার্থী যদি নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ আমরা আসলে এই বরগুনা স্বাধীনতার পরবর্তীতে 54 বছরের বরগুনা জেলাটা আসলে অবহেলিত। তো শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, তারপরে মৎস্যজীবীদের উন্নয়ন, এই সার্বিক বিষয়গুলোই আমাদের দৃষ্টিতে আছে। আমরা যেমনিভাবে আমাদের সম্মানিত বিএনপির নেতা এখানে বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন, শিক্ষা ক্ষেত্রে আমাদের এখানে একটা মেডিকেল কলেজের প্রয়োজন এবং হওয়ার প্রস্তুতিও চলছিল, কিন্তু অজ্ঞাত কারণেই আমরা মেডিকেল কলেজটি পাইনি। একটি মেডিকেল কলেজ বরগুনা প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি। আমরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য আমাদের প্রার্থী হলে আমরা ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব। তার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বরগুনা থেকে বরিশাল হয়ে ঢাকা যাওয়ার ক্ষেত্রে আমাদের বরগুনা বরিশাল যে মহাসড়কটি আছে আসলে খুবই দুরবস্থা, সেটার উন্নয়ন করার জন্য আমাদের আমরা আপনার কাছে হয়তো আমরা আবারও আসবো, সময় সংক্ষেপের জন্য একটু শেষ করছি। আমরা শুনছিলাম সংকটের কথা শুনছিলাম, এর সঙ্গে সেই সংকট সমাধানের গল্প শুনছিলাম। আমার ডান দিকে অবস্থান করছেন মাওলানা সাইফুল ইসলাম। তার কাছ থেকে শুনবো, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক। আপনার দলের প্রতিনিধি যদি সংসদে যেতে পারেন, আপনারা কি মনে করেন বরগুনাবাসীর সবথেকে বড় কষ্ট কোনটা এবং কোনটা আপনারা সমাধানের জন্য খুব বেশি জোর দেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এখন টিভিকে ভোটার ইশতেহার নামক আজকের এই প্রোগ্রামকে পরিচালনা করার জন্য। আজকে আসলে বলতে গেলে এটাই দিয়ে শুরু করতে হয় যে আসলে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। আপনারা স্বাধীনতার পর থেকে বরগুনার
পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত যেটা দেখছি, আসলে এটা আমাদের জন্য কোনোভাবেই কাম্য ছিল না। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন স্বপ্ন দেখতেছি। আমার দল মোহতারাম আমির হজরত পীর সাহেব হুজুর চরমনাই মনোনীত ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পীর সাহেব হুজুর কাওয়া বুনিয়াদ যদি নির্বাচিত হয়, বরগুনার মানুষ যদি তাকে চায়, আমরা যদি নির্বাচিত হই, আমরা অগ্রাধিকার ভিত্তিতে, যেমন স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে এবং চিকিৎসার কথা বলা হয়েছে, তারপরে শিক্ষা খাতের কথা বলা হয়েছে। আপনি জানেন যে আমাদের চতুর্দিকে নদী বেষ্টিত আমরা এলাকা, এখানে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় আইলা সিডর বিভিন্ন সময় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের পর্যাপ্ত ভেরিবাদের ব্যবস্থা নাই, সাইক্লোন সেন্টারের ব্যবস্থা নাই। সর্বোপরি সর্বখাতেই আমাদের চোখ দিতে হবে। আমরা বিশ্বাস করি ইসলামী তাহজিব তামুদ্দিনকে ধারণ করে এমন কোনো খাত নাই যেখানে আমরা হাত দিব না। মোট কথা হলো, আমাদের থিম হলো যে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় সেটার জবাবদিহিতা আমার নেতাকে করতে হবে। সাইফুল্লাহ, আপনার কাছে আমরা আবারও আসবো একটু পরে। আমরা তিনটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শের ব্যক্তির কথা শুনলাম, তারা কি প্রতিশ্রুতি রাখতে চাচ্ছেন তাও শুনলাম, কিন্তু যিনি রাজনৈতিক আদর্শ হয়তো বা তার কোনো নির্দিষ্ট কোনো আদর্শ নেই, কিন্তু তিনি এই বরগুনার সন্তান এবং বরগুনার দীর্ঘদিন ধরে তিনি সংবাদ নিয়ে কাজ করছেন, গণমাধ্যম নিয়ে কাজ করছেন, তিনি সোহেল হাফিজ ভাই। ভাই, আপনার কাছে কি মনে হয় আসলে যে বরগুনাবাসীর কি চাওয়াটা আসলে কোথায়, সংকটটা কোথায় এবং কোনটা আসলে অগ্রাধিকার ভিত্তিতে আসলে সমাধান করা প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখুন, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা, এই জন্য কাজ করতে হবে। আসলে আমরা হতাশ হলে চলবে না। আমরা আশাবাদী যে বর্তমান সময়ের যে আমরা যে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা দেখছি, তারা তুলনামূলকভাবে অনেকটাই কমিটেড এবং তারা বলছেন, তাদের কাছে আমরা শুনছি। একটি বিষয় আমার মনে হয় যে আমরা একটা মেডিকেল কলেজ আমি যদি এখানে করি, এটি রাষ্ট্র আমাদের করে দেবে, এটি কিন্তু রাষ্ট্র দিচ্ছে কিংবা সরকার দিবে, ওকে। কিন্তু একজন এখানকার স্থানীয় রাজনৈতিক নেতা হিসেবে আপনার স্পেসিফিক করণীয় কি বা আপনি কি করবেন, এটি কিন্তু আমরা ভোটার হিসেবে জানতে চাই। কারণ মেডিকেল কলেজ কিংবা হসপিটালের সুবিধা এটি কিন্তু সরকার দেবে, অ্যাজ এ হোল রাষ্ট্র দেবে। হ্যাঁ, অবশ্যই তিনি ত্বরান্বিত করবেন, যিনি এখানে যারা এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা সরকারের সাথে কমিউনিকেট করে সেটি করবেন। কিন্তু স্থানীয়ভাবে অনেক সমস্যাগুলো থাকে, সম্ভাবনা থাকে। সেই সমস্যা সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে বরগুনার সামগ্রিক উন্নয়ন, বরগুনার অর্থনীতিকে কিভাবে আমরা এগিয়ে নেব, বরগুনার মানুষের কর্মসংস্থান কিভাবে করব, এই বিষয়ে আমার মনে হয় রাজনৈতিক নেতৃবৃন্দকে আরও বেশি সচেতন হতে হবে, আরও বেশি স্টাডি করতে হবে। সোহেল ভাই, কর্মসংস্থানের নির্দিষ্ট কোনো খাত উল্লেখ করবেন যে আসলে যেখানে বরগুনাবাসী নিয়োজিত হতে পারেন? অবশ্যই। দেখুন, আমাদের বরগুনায় কিন্তু নদী এবং সাগর দ্বারা বেষ্টিত, যে কারণে যোগাযোগ ব্যবস্থার একটি সংকট রয়েছে। এখানে অন্য কোনো ইন্ডাস্ট্রি খুব বেশি ভায়াবল না, কিন্তু একটি বিষয় রয়েছে যেটা ঐশ্বরিক, যেটি সৃষ্টিকর্তার দান, সেটি হচ্ছে পর্যটন খাত। এটি একটি কিন্তু অনেক বড় লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি জানেন যে বরগুনা জেলা এত সম্ভাবনাময় পর্যটন শিল্পের একটি জেলা। একদিকে বঙ্গোপসাগর, একদিকে সুন্দরবন, একদিকে কুয়াকাটা, একদিকে এবং এই যে বরগুনা জেলার উপর থেকে চারটি খরস্রোতা নদী বঙ্গোপসাগরে মিশেছে, সেই যে বিস্তীর্ণ জলমোহনা, সেখানে কিন্তু ছোট ছোট অসংখ্য স্নিগ্ধ দ্বীপবন রয়েছে। এসব নানা কারণে কিন্তু বরগুনার পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এই পর্যটন শিল্পকে যদি আমরা কাজে লাগাতে পারি এবং সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে, বরগুনার অর্থনীতি গতিশীল হবে। সোহেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে যার মতো ঢেকে রাখে ক্ষত, ভিন্ন ভিন্ন ব্যক্তির কথা শুনলাম, তাদের ভিন্ন ভিন্ন চাওয়া পাওয়া, ভিন্ন ভিন্ন অঙ্গীকার, সেগুলো শুনলাম। ছোট্ট একটি বিরতিতে যাব, তবে ফিরে এসে দর্শকরা কি ভাবছেন, বরগুনা সাধারণ মানুষ কি ভাবছেন, সে বিষয়ে প্রশ্নও শুনবো। বরগুনাবাসীও কি তাই মনে করছে, আমরা তেমনটি আসলে তারা কি ভাবছেন সেটি আমরা একটু জানার চেষ্টা করে দেখবো। ডান দিকে যদি যাই, কেয়া ঘুরে আছেন, আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনার কাছে কি মনে হয় আসলে বরগুনাবাসীর জন্য যারা এমপি প্রার্থী আছেন তারা কোন কোন সমাধানগুলো নিয়ে আসতে পারে, বা আপনার কোনো প্রশ্ন আছে কিনা আদৌ? আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ তন্নি, বরগুনা জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক। এই যে পদ্মা সেতুটা হওয়ার পরে আমরা আশাবাদী ছিলাম যে আমাদের বরগুনা একটা শিল্প কারখানা হবে অনেকগুলো, আমাদের বরগুনায় অনেক বেকারত্ব, এগুলো হ্রাস পাবে। তারপরে যে যদি রাষ্ট্র ক্ষমতায় যায় যে দলই, আমাদের বরগুনা এক আসনে যদি এমপি নজরুল ইসলাম মোল্লা হতে পারে, তাহলে আমাদের দেখা যায় আমাদের রাস্তা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। তারপর আমাদের জীবনমান উন্নয়ন কাজ করবে। তাছাড়া অর্থাৎ আপনি শিল্পায়ন এবং উন্নয়নের দিকে জোর দিতে চাচ্ছেন। আমরা আপনার প্রশ্নটি বুঝেছি, ধন্যবাদ আপনাকে। আসলে তিনি আরও অনেক প্রশ্নই করতে চাচ্ছিলেন, কিন্তু মৌলিক যে প্রশ্নটি তিনি করতে চাইলেন তার উন্নয়নগত যে বিষয়গুলো রয়েছে তিনি সেই প্রশ্নটিকে কিন্তু বারবারই উত্থাপন করছিলেন। বাম দিকে আসতে চাই, এখানে ছাত্র এক ভাইকে পেয়েছি। আপনার কাছে কি মনে হয় যারা আসলে এমপি প্রার্থী আছেন তারা কোন দিকে সংকটটা আসলে সমাধানে বেশি জোর দেওয়া উচিত? আসলে আমাদের দেশটা আসলে যুব সমাজটাই এগিয়ে নিয়ে যায়। তো আমাদের দেশে
মাদক আসলে ধ্বংস করছে পুরো যুব সমাজটাকে। তো এই বাংলাদেশের সর্বশেষ দক্ষিণের জেলা, এই জেলা যত মানে ছোট রয়েছে তার থেকে মাদকের উৎপাত রয়েছে বেশি। তো মাদকের বিষয়ে এখানে যারা নির্বাচিত হবে তাদের কি ইশতেহার থাকবে সেই বিষয়ে আমার জানার খুব ইচ্ছে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা ভিন্ন একটি প্রশ্ন পেলাম মাদক সংক্রান্ত বিষয়, এবং আমরা সকাল থেকে যখন বরগুনায় ঘোরাফেরা করছিলাম অনেক মানুষই আশঙ্কাটি করছিলেন যে আসলে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি হওয়ার কারণেই এবং নদী বিধৌত হওয়ার কারণেই মাদকের যে একটা অভয়ারণ্য সেটি কোনো কোনো জায়গা হয়তো বা খুব বেশি ছড়িয়ে পড়েছে, কোনো কোনো ছড়িয়ে পড়ছে। কিন্তু এই সংকটগুলো সমাধান করার জন্য যে সকল অতিথিরা আছেন তাদের দলের প্রতিনিধি যদি জিততে পারেন তারা কিভাবে এই সংকটের সমাধান করবেন সেটি কিন্তু শোনার পালা। আমরা আবারও সেই শুরু থেকে শুরু করতে চাই। সালেহ ভাই, আপনি আসলে আপনার দলের প্রার্থী যদি জিততে পারেন, এই মাদক এবং শিল্পায়ন দুইটি চাওয়া এসেছে, শিল্পায়নের জন্য চাওয়া এসেছে, মাদক থামানোর জন্য চাওয়া এসেছে, এটি আপনারা কিভাবে সমাধান করতে পারবেন? আমি যে কথা বলছিলাম তার থেকেই আবার শুরু করতে চাই। মাদকে বরগুনা ছেয়ে গেছে। বিগত 15 বছর 7 মাসে বরগুনায় মাদকের অভয়ারণ্য হয়েছে। ইয়াবা থেকে শুরু করে, গাঁজা থেকে শুরু করে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এই মাদকের কারণে। এটা সত্যি কথা। আমার প্রার্থী জনাব নজরুল ইসলাম মোল্লা আল্লাহ রহমতে যদি নির্বাচিত হন এদেশের জনগণের ভোটে, তিনি মাদকের কথায় মহান জাতীয় সংসদে বলে যে কোনো প্রক্রিয়ায় আমরা মাদক বন্ধ করব ইনশাআল্লাহ। আর আমাদের সোহেল আমির বলতেছিল পর্যটনের সাথে আরও একটা শিল্প এখানে আমরা যোগ করতে পারি। যেমন তালতলিতে যদি আমরা জাহাজ ভাঙা একটা শিল্প তৈরি করি, সেখান থেকে হাজার হাজার মানুষ ওখানে আমাদের শ্রম দিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। সেই জাহাজ ভাঙা শিল্পকে আমরা প্রাধান্য দিতে পারি। আর এখানে মৎস্য একটা অভয়ারণ্য বলা যায়। মৎস্য যেহেতু বরগুনা জেলায় 4টা নদী দিয়ে বেষ্টিত, বলেশ্বর, বিষখেলি, পায়রা। আমরা আপনার উত্তরটি হয়তো বা আংশিক হলেও বুঝতে পেরেছি। আপনি মৎস্য খাতটাকেও এগিয়ে নেওয়ার যে বিষয়টি উল্লেখ করতে চেয়েছিলেন। সময় সংক্ষেপের জন্য শেষ করছি। আমরা আসাদুজ্জামান আল মামুন ভাই, আপনার কাছে আরেকটি বার আসতে চাই। দুটি প্রশ্ন এসেছে, একটি শিল্পায়নের জন্য অগ্রগতি হয় সেদিকে চাওয়া যেমন এসেছে, একই সঙ্গে মাদকের অভয়ারণ্য থেকে মুক্ত হওয়ার জন্য চাওয়া এসেছে। আপনার দলের প্রার্থী জিতলে এগুলো কিভাবে সমাধান করবেন? জি, যেখান থেকে বলছিলাম যে আমাদের সম্মানিত আমাদের সালেহ ফারুক বলছিলেন যে আসলে মাদকের যে দুরবস্থা, এই দুরবস্থা যদি নিরসন করতে হয় আমাদের হয় কি, দেখা যায় যে মাদক নিয়ে আমরা 2-4-5টি মাদক নিয়ে পুলিশ তাকে অ্যারেস্ট করলো, কিন্তু আমাদের মূল বিষয়টা আমাদের প্রার্থী যদি হতে পারে এই মাদকের চালানটা কোথা থেকে আসে, কারা এটা আসলে এই ব্যবসাটা করে, এইটা আমাদেরকে আগে ইন্ডিকেট করতে হবে এবং সেটা করা প্রয়োজন। সেটা যদি করা হয় তাহলে মূলত এই বরগুনা জেলাকে মাদক মুক্ত করা সম্ভব এবং সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। এরপর যে কথাটি বলছেন, আসলে আমাদের আমরা যদি স্যাটেলাইটের মাধ্যমে এই বরগুনা জেলাকে দেখি, এত চমৎকারভাবে আমাদের এই ভৌগোলিক অবস্থানটা আমাদের আলহামদুলিল্লাহ, এখানে যদি সুপরিকল্পিতভাবে এখানে আপনার ভারী শিল্প অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়, তাহলে আমাদের যেমনিভাবে সড়ক পথ আছে তার সাথে সাথে আমাদের যে নৌ যে ব্যবস্থা, আমাদের 4টি নদী দ্বারা বিস্তৃত, আমাদের হাফিজ ভাই বলছিলেন যে আমাদের এখান থেকে এই নৌ রুটে আমাদেরকে এই শিল্প কারখানাগুলো গড়ে তুললে তাহলে এখান থেকে মালামাল সরবরাহের ক্ষেত্রে নৌ রুটটা আমরা সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আপনার উত্তরটি আমরা পেয়েছি, আংশিক হলেও পুরোটা আমরা অনুধাবন করতে পারছি, যেহেতু সময় সংক্ষেপ শেষ করতে হচ্ছে। আমাদের আরেকজন অতিথি আছেন সাইফুল ইসলাম, যিনি একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি। তার কাছে জানতে চাই, ভাই, দুইটি প্রশ্ন এসেছে। আসলে শিল্পায়নের ক্ষেত্রে বরগুনাকে এগিয়ে নিতে আপনারা কি ভূমিকা পালন করতে পারেন, একই সঙ্গে মাদকের যে একটা থাবা সেটি মুক্ত হওয়ার জন্য আপনারা কি ভূমিকা পালন করতে পারেন, খুব সংক্ষেপে বলবেন। ধন্যবাদ ভাই। আমাদের একটি আদর্শিক স্লোগান আছে, আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে। আমাদের আরও একটা স্লোগান আছে, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। আমরা ব্যক্তি পরিবর্তনের সাথে সাথে আমরা ভিতর থেকে পরিবর্তন নিয়ে আসতে চাই। আজকের যে যুব সমাজের যে অবক্ষয়ের পথে যেটা, এর জন্য আমরা মনে করি যে এর জন্য অধিকাংশ সময় আমরা যারা বড়রা আছি এরা দায়ী। তার কারণ আমাদের ছত্রছায়ায় এরা বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমরা মনে করি যদি ব্যক্তিকে উন্নয়ন করা যায়, অর্থাৎ ভিতর থেকে পরিবর্তন আনা যায়, যে না এটাকে আমরা মাদককে না বলবো, এটা ইসলাম সমর্থন করে না, এটা জাতি সমর্থন করে না, আইন সমর্থন করে না, অতএব আমরা সেখান থেকে ব্যক্তি থেকে উঠে এসে পরিবর্তনের আমরা চেষ্টা করতেছি। সাথে সাথে অনেক আলোচনায় এসেছে যেখানে একটি শিল্প নগরী প্রয়োজন, এটা হওয়া সম্ভব। এবং আমাদের বিজ্ঞ সাংবাদিক সালেহ ফারুক ভাই একটা সুন্দর সাংবাদিক ভাই অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আমাদের অনেকগুলো পর্যটন কেন্দ্র আছে, এটাকে যদি আমরা সুন্দরভাবে সুবিন্যাস করতে পারি তাহলে বরগুনা একটা সম্ভাবনাময় বরগুনা হয়ে উঠতে পারে। আমরা বিশ্বাস করি আমরা যদি সদিচ্ছার পরিচয় দিতে পারি তাহলে বরগুনাকে একমাত্র 0 পর্যায়ে নিয়ে আসা যায় মাদকের ব্যাপারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সোহেল ভাই, আসলে আপনার কথা তো বারবারই প্রাসঙ্গিক হয়ে ফিরে আসছে।
তরুণের জন্য সত্যি আদৌ করণীয় কোনো কিছু আছে কিনা এবং শিল্পায়নের ক্ষেত্রে বিষয়টি আরেকবার উল্লেখ করবেন। দেখুন, মাদকের বিষয়টি আসলে মাদক নির্মূলের ক্ষেত্রে কাজ করার জন্য ক্ষমতায় যেতে হবে বা এমপি হতে হবে, ব্যাপারটা এমন নয়। কারণ মাদক নির্মূলের জন্য কিন্তু সবার আগে প্রয়োজন হচ্ছে জনসচেতনতা, পারিবারিক শিক্ষা, পরিবারকে এগিয়ে আসতে হবে, সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে আমি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে বলেছেন, তাদের সাথে আমি একটু ভিন্ন মত পোষণ করবো এই কারণেই যে দেখুন, অনেক সময় কিন্তু গড়িয়ে গেছে। আমরা ক্ষমতায় গিয়ে মাদক নির্মূল করা এটি সবাই বলে, এটি কিন্তু এভাবে কতটা সম্ভব আমি জানি না। এই ক্ষেত্রে আমাদের পারিবারিকভাবে, আমাদের সামাজিকভাবে আমাদের একটি চেইন তৈরি করতে হবে যে আমার ছেলেটি যদি নষ্ট হয়ে যায়, অন্যের ছেলে নষ্ট হয়ে গেলে, যেমন আমার ছেলে নষ্ট হয়ে গেলে যেরকম আমি ভাবতাম সেরকম ভাবতে হবে, সামাজিক একটা বন্ডেজ ক্রিয়েট করতে হবে। সেই লক্ষ্যে আমরা সাধারণ ভোটাররা রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, তাদের কাছে আমাদের দাবি এতটুকুই। আর হ্যাঁ, মানুষের চাওয়া পাওয়া অঙ্গীকার সেগুলো শুনলাম। তো শুরুতে একটি কথা উল্লেখ করেছিলাম যে আসলে হৃদয়ের গহীন গহন থেকে একটি কথাতে কিন্তু সবাই এখানে একমত। হয়তোবা অভিযোগ, চাওয়া পাওয়া, আক্ষেপ, ক্ষোভ এগুলো ভিন্নতা আছে, কিন্তু বরগুনাবাসীর কিন্তু সেই জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে, ধারণ করার জায়গা থেকে এই বরগুনাকে যেভাবে ধারণ করেন, সব উদ্দেশ্যগত জায়গা থেকে তারা প্রত্যেকেই বরগুনাকে সেই পিছনে যেটি লেখা রয়েছে আই লাভ বরগুনা সেটিকে কিন্তু ধারণ করে থাকেন। আমরা আজকের মতো হয়তো বরগুনা থেকে বিদায় নিচ্ছি, তবে আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয়তো। আমরা আগামীকাল আবারও এই ভোটারের ইশতেহার নিয়ে দর্শকের কথা শুনবো, স্থানীয় রাজনীতিবিদের কথা শুনবো, তবে সেটা পটুয়াখালীতে। নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দেখা হবে আগামীকালকের পর্বে। আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই।